ওইদিকেই যাব আজকে, যেখানে বৃষ্টি না পড়লেও রেনকোট পরতে হয়। অনেকটা রাস্তা হাঁপাতে হাঁপাতে এলে তবেই একে দেখতে পাওয়া যায়। আমরা 1 মিনিট করে চলছি আর 2 মিনিট করে বসছি। মোটামুটি ওই ছোটোবেলা স্লিপ চড়তাম, ওই স্লিপ চড়ার মতন কনস্ট্যান্ট স্লিপটা চড়েই যাচ্ছি, শেষ আর হচ্ছে না। এই হাইটটা নেটে খুব ইজিভাবে লেখা, মানে ইজি কি মডারেট কিছু বলা নেই। পড়ে মনে হবে হ্যাঁ ডুয়েবল, কিন্তু যাদের লাংস ক্যাপাসিটি কম বা হার্টের কিছু রোগ আছে তারা রিস্ক নিয়ে করবেন কি না আমি তো রেকমেন্ড করবো না। আমি ডাক্তার নিয়ে আমি জানি না, বাট করা উচিত না। আমারই একে তো দ্য এয়ার ইজ থিন ডিউ টু এলিভেশন। সবে তো গল্পটা শুরুই করলাম, এ তো ছিল ট্রেলার মাত্র, কিন্তু কষ্ট করলে যে কেষ্ট মেলে সেটা আশা করি বলাই বাহুল্য। পুরো গল্পটা দেখলে তখনই বুঝবেন কি বলার চেষ্টা করছি। গাড়িতে আসার সময়তেই টের পেয়েছি এ কি অদ্ভুত জগতে এসে পড়েছি। এটাই টানেল ভিউ পয়েন্ট। যেই দিকে তাকাবো চোখ আটকে যায়। এইখানে শুধু রাস্তার দিকে তাকিয়ে গাড়ি চালানো একেবারে সহজ নয়। ক্যালিফোর্নিয়া সিরিজের এই পর্বে এসে আমাদের এমন এক অভিজ্ঞতা হলো যা আগে কখনো হয়নি। সেখানে চারিদিকে এরকম দৃশ্য, তাহলেই ভাবুন কোন দিকে তাকাবো, কি করে বুঝবো। শুরু করি আমাদের আবার একটি নতুন ভ্রমণ গল্প। ভ্যাকে অ্যাডভেঞ্চার প্রেজেন্টস ইয়োসেমাতি ন্যাশনাল পার্ক, ক্যালিফোর্নিয়া সিরিজের 4র্থ পর্ব। তবে শুধু জায়গাই নয়, আমাদের প্রত্যেক ভ্রমণ গল্পের মতন এতেও থাকবে বেশ কিছু তথ্য। এটা ভ্রমণ গল্প হলেও সবাই নতুন কিছু জানবো হয়তো। তাহলে আর বেশি না করে দেরি, গল্পটা আমাদের হোটেল থেকে শুরু করি। এই মাইক্রোওয়েভটা থাকলে খুব সুবিধা। গ্রসারি স্টোর থেকে খাবার এনে এগুলোকে ভালো গরম করে খাওয়া যায়। আসলে কালকে তো আপনাদেরকে ব্রেকফাস্টটা দেখালামই, ওই একই জিনিস রোজ রোজ পাউরুটি আর ডিম আমার খেতে ভালো লাগে না। তো যখন আমরা কিনেই ফেলেছি তো আমরা ওটাকে গরম করে এরকম পাউরুটিও কেনা আছে, এগুলো দিয়ে আজকে ব্রেকফাস্ট। হ্যালো, কেমন আছিস তোরা? ব্রেকফাস্ট কি হোটেলেই দিচ্ছে? হ্যাঁ, কিন্তু ওই রোজ রোজ একই দিচ্ছে। আমরা আজকে ওই জন্য নিজেদের দায়িত্বেই ব্রেকফাস্ট করছি, ওই জন্য কথা বলতে পারছি। না না ঠিক আছে, সব তো সুস্মিতা সব জানাচ্ছে তো। একদম এভরিথিং ইজ পারফেক্ট। ওটা প্রত্যেকটা জিনিস সুন্দর করে জানাচ্ছে। একদিকে গল্পটা আপনারা দেখছেন, আরেকটা দিকে গল্প বাবা মাদের দেখাচ্ছি, সেটাও আবার লাইভ। আপনাদেরকে গুছিয়ে দেখানোর সময় পেলেও বাড়ির লোকেদের ধৈর্য ধরে না। তারা চায় প্রত্যেকটি আপডেট তক্ষুনি, দেন অ্যান্ড দেয়ার। আর সেটা না করলেই টেনশন, রাগ, অভিমান ইত্যাদি ইত্যাদি। তাই আপনাদের অনেক ধন্যবাদ ধৈর্য রাখার জন্য, গল্পটাকে ভালো করে প্রেজেন্ট করার সুযোগ করে দেওয়ার জন্য। অনেকেই কমেন্ট করেছেন আমাদের অন্যদের তুলনায় গল্প নিয়ে আসতে দেরি হয় কেন। আসলে এত সুন্দর জায়গাগুলো চোখে দেখছি, সেই গল্প একটু গুছিয়ে না বললে ভালো গল্প মাঝারি হয়ে যাবে হয়তো। যাই হোক, এই কোয়ান্টিটি ভার্সেস কোয়ালিটির তর্ক চলতেই থাকবে। আর এই যুক্তিতর্ক থাকলে তবেই তো গল্পের চাকা ঘুরবে। সেই চাকা ঘোরাতে বেরোই চলুন। চলো, কালকের মতনই আজকের টেম্পারেচার, কিন্তু কালকে জটায় বেরিয়েছিলাম, আজকে আর একটু লেট করেছি। সকালে উঠে খুব তাড়াহুড়ো করলে কিছু মিস হয়ে গেলে রাস্তায় তখন আর কিছু করার থাকে না, তাই ধীরে সুস্থে বেরোনোটাই ভালো। তো চলুন, আজকে যাব একটা অত্যন্ত ফেমাস জায়গায় ক্যালিফোর্নিয়ার। গেলেই বুঝতে পারবেন কিসের কথা বলছি, নতুন করে বলার কিছু নেই। যেই এই দেশে এসছে হয়তো এই জায়গাটাকে দেখেই রেখেছে। চলুন আপনাদেরকে আজকে দেখাই, সঙ্গে থাকুন। কি কিছু বলার আছে? না, আই এম সেট ফর ডে 2, ডে 3। ও হ্যাঁ, সরি। হ্যাঁ, উই আর সেট ফর ডে 3। আর মৌসুম যেরকম বললো যে এটা আমাদের ঘুরে বেড়ানোর সব থেকে মানে আইডিয়াল মন্ত্র, সেটা হচ্ছে শান্তশিষ্টভাবে, মানে খুব তাড়াহুড়ো করে কোনো কিছু না করে
আরামসে টাইম নিয়ে করো, এরকম না যে ল্যাদ খেয়ে করো কি অনেক লেট হয়ে যাবে, বাট দেন ওই তাড়াহুড়ো করতে গেলে নর্মাল একটা পেজ, হ্যাঁ একটা নর্মাল পেজ ধরে করবো। আর আমাদের আজকের এজেন্ডা হচ্ছে আমরা কিছু হাইকিং করব, কিছু সুন্দর সুন্দর জায়গাতে যাব, আর সেগুলো সুষ্ঠুভাবে না করতে পারলে আপনাদেরকেও ভালো করে দেখাতে পারবো না। চলো লেটস গো। ইয়োসেমিটি, এই পার্কটার প্রোনাউন্সিয়েশন নিয়ে আমার এত কনফিউশন ছিল, মানে কত রকমভাবে প্রোনাউন্স করেছি, তারপরে ফাইনালি গুগলে গিয়ে প্রোনাউন্সিয়েশন ক্লিক করে শুনেছি, আর ওখানে এরকম বলতো ইয়োসেমিটি, ইয়োসেমিটি। এবং এটাকে নিয়ে অবসেসড, কবে থেকে আসার 1 মাস আগের থেকে প্র্যাকটিস করছে ইয়োসেমিটি কি করে বলবে। আমি তো ইয়োসেমিতেই বানিয়ে দিয়েছি, আমার দেখে মনে হচ্ছে ইয়োসেমিতে, ও বলছে ইয়োসেমিটি, গুগলও ইয়োসেমিটিই বলছে। আপনারাই কমেন্ট করে জানাবেন অ্যাকচুয়াল প্রোনাউন্সিয়েশনটা কি। অবশ্য কমেন্টও বোঝা যাবে না যতক্ষণ না কথা বলে জানছি। না, প্রোনাউন্সিয়েশন তো গুগলে লিখেছে অরিজিনালটা। আমি তো যখন প্রথম ইউএস এসেছিলাম তখন ওটা পড়ে বলেছিলাম যে ইয়োসেমাইট, মানে একদম লিটারাল প্রোনাউন্সিয়েশন করেছিলাম ইয়োসেমাইট। তারপরে মনে হলো, তারপরে কারোর থেকে শুনেছিলাম হয়তো একটু অন্যরকম, সে অন্যরকমটা নিজের মাথায় করে নিয়েছিলাম ইয়োসেমিতে। তারপরে ফাইনালি গুগলে সার্চ করলাম, করে জানলাম ইট ইজ ইয়োসেমিটি। অ্যাকচুয়ালি এই জায়গাগুলো বোধহয় নেটিভ আমেরিকানদের এই জায়গাগুলোর নাম দেওয়া না রে? হ্যাঁ, ঠিকই বলেছি, ইয়োসেমিটি নামটা নেটিভ আমেরিকানসদেরই দেওয়া। কিন্তু মজার ব্যাপারটা কি জানেন, এই ইয়োসেমিটি নামটা যাদের দেওয়া তারা এই ইয়োসেমিটি ভ্যালির বাসিন্দাই ছিল না, বরং সেই ভ্যালিতে যারা থাকতো তারা জায়গাটিকে অন্য নামে ডাকতো। গন্তব্যে পৌঁছানোর আগে সেই গল্পটা আপনাদের বলতে বলতে যাই তাহলে। যারা আমাদের ক্যালিফোর্নিয়া সিরিজের 2য় পর্ব দেখেছেন তারা জানবেন আজ থেকে হাজার হাজার বছর আগে পৃথিবীর এই প্রান্তে বহু আদিবাসী সম্প্রদায়ের মানুষদের আধিপত্য ছিল। তাদের মধ্যে একটি শান্তিপ্রিয় ট্রাইব ছিল যাদের নাম মিওক ট্রাইব। তারা ঠিক এই ভ্যালিতেই নয় কিন্তু এর আশেপাশে থাকতো এবং তাদেরই দেওয়া এই নাম ইয়োসেমিটি। এই নামটা কোনো ভালোবেসে দেওয়া নাম নয়, বরং আতঙ্কে দেওয়া একটি নাম। ইয়োসেমিটির মানে হলো দোজ হু কিল, অর্থাৎ যারা মেরে ফেলে। ব্যাপারটা হলো যেই আদিবাসীরা এই ইয়োসেমিটি ভ্যালির বাসিন্দা ছিল তাদের চারিত্রিক বৈশিষ্ট্য ছিল হিংস্রতা। আশপাশের ট্রাইবরা তাদের এই ব্যাপারটার জন্যই এড়িয়ে চলত। পরবর্তীকালে সাল 1849-এর গোল্ড রাশের সময় যখন এই জায়গায় সোনার সন্ধান পেয়ে ইউরোপিয়ানরা ছুটে আসে, তখন এই মানুষগুলোকে জোর করে ঘরছাড়া করায়। সেটা আবার আরেক গল্প। এই যুদ্ধ টানা 2 বছর চলে, 1851 অবধি। এই যুদ্ধের নাম ম্যারিপোসা ওয়ার, আর এই গোটা সত্যি ঘটনার নাম হলো ক্যালিফোর্নিয়া জেনোসাইড। আর সেই থেকেই ভয়েতে পাওয়া নামটা চিরস্থায়ী হয়ে যায় এই জায়গাটার সাথে। তাহলে এবার প্রশ্ন হলো, এই ভ্যালিটার আসল নাম কি ছিল? বলবো, সেটাও বলবো, কিন্তু একটা জিনিস কি লক্ষ্য করলেন? এই গল্পটা বলতে গিয়ে মাঝখানে আরও 2টো ঘটনা উঠে এলো, ক্যালিফোর্নিয়া গোল্ড রাশ আর ক্যালিফোর্নিয়া জেনোসাইড। জানি না সেই সময় যদি নেটিভ আমেরিকানসদের ইমিগ্রেশন ল থাকতো তাহলে এই ইউরোপিয়ানসরা কোথায় পালাতো। যাই হোক, এই ক্যালিফোর্নিয়া গোল্ড রাশের সম্পর্কে যদি আপনাদের আরও জানতে ইচ্ছা হয় তাহলে আমরা আমাদের এই সিরিজের 2nd এপিসোডে বিস্তারে আলোচনা করেছি। সময় থাকলে দেখতে পারেন, লিঙ্ক ডেসক্রিপশানে দেওয়া রইল। ওই দেখুন, গল্পটা আপনাদের বলতে বলতে আমরাও অলমোস্ট পৌঁছে গেলাম। দূর থেকে গ্রানাইট পাহাড়গুলো দেখা দিচ্ছে। এবার চলুন তাহলে এই জায়গার আসল বাসিন্দাদের দেওয়ার নামটা জানবো, কিন্তু তারও আগে পার্কের এন্ট্রিটা সবার আগে সারবো। এই যে এই কার্ডটা আগেও দেখেছি, আবার দেখাচ্ছি, সবথেকে কাজের কার্ড। যারা ন্যাশনাল পার্ক বা প্রকৃতি ভালোবাসেন এটা ওয়ার্থ, কারণ এখন যেটা ঢুকবো এখানে $35 লাগবে। এটা থাকলে ফর এ 1 year $80 সব কটা পার্ক ফ্রি। Hi, how are you? Hi, good. How are you? I'm good, thank you. Would you like a map today? Yes, please. All right. Welcome in. Have a good one. Thank you. You have a great one. Thank you. ঢুকে গেলাম ন্যাশনাল পার্ক। সোজা হচ্ছে ইয়োসেমিটি ভ্যালি। আজকে যা দেখবেন সেই জায়গার আদি বাসিন্দাদের দেওয়া নাম হলো আউনি বা আওয়ানি, যার মানে লার্জ মাউথ, অর্থাৎ বড় মুখ, যেটাকে তারা ভাল্লুকের মুখের সাথে তুলনা করত। আমরাও যখন এই জায়গাটাকে প্রথম টানেল ভিউ থেকে চোখে দেখলাম, আমাদের মাথাতেও একটাই কথা এলো, অপূর্ব আর বিশাল। আমরা নিশ্চিত আপনাদেরও একই জিনিস মনে হতে পারে।
এটাই টানেল ভিউ পয়েন্ট। উইল কাম টু দিস। এখানকার বাসিন্দারা নিজেদের আওয়ানিচি বলে ডাকত। সত্যি কথা বলতে এই নামগুলোর সঠিক উচ্চারণ আমরা জানি না, তাই কোনো ভুল ত্রুটি ক্ষমা করবেন। সুবিধার জন্য বানানগুলো আমরা স্ক্রিনে দিতে থাকব। তবে বানান বা উচ্চারণ না হয় দেখে শিখে নেওয়া যায়। জায়গা একই হলেও সবাই নিজের মতন করে নামকরণ করে দেয়। যার যেমন জায়গাটার সাথে সম্পর্ক তার তেমন নামকরণ। কেউ ভয়তে নাম দিয়েছে তো কেউ কিছুর সাথে তুলনা করে। কিন্তু আজকে যেই জায়গাটাকে দেখছেন সেটার নাম যাই হোক, সেটা সংরক্ষণ করার কৃতিত্ব উল্লেখযোগ্য। দাঁড়াবো, দরকার নেই বল, আমরা যাই আগে মিস্ট্রেলটা করে আসি। আমরা তো কালকের দিনটাও আছি। কালকের দিনটা আমাদের মেইনলি এইগুলোই দেখার, ইয়োসেমিতে ভ্যালিতে এগুলোই আছে। এই পার্কটাকে ভালো করে দেখার মোক্ষম উপায় হলো একটা ক্যাম্প গ্রাউন্ড ভাড়া করে 1 সপ্তাহ ধরে দেখা। এরকমই এখানকার অভিজ্ঞতা। আজ অবধি যে দেখেছে সে এটাই বলেছে। কিন্তু এত সময় কার কাছে আছে? আর তাছাড়া সমস্যাটা হলো এ এতই পপুলার, ডিমান্ডের তুলনায় ক্যাম্প গ্রাউন্ডের সাপ্লাই কম এবং তার ফলে রিজার্ভেশন পাওয়া নেক্সট টু ইম্পসিবল। না পার্কের ভেতরে আর না বাইরে। প্রত্যেক গরমকালে একই গল্প। ওই অনেকটা আমাদের তৎকাল রিজার্ভেশনের মতন। রিজার্ভেশন উইন্ডো খুলতে না খুলতেই শেষ। আমরাও পাইনি এবং সেই কারণে 2 দিন ধরে আমরা আমাদের হোটেল থেকে যাতায়াত করব। পৌঁছে গেছি। আসলে কেন এতটা বিধ্বস্ত ফিল করছি, ড্রাইভিংয়ের জন্য নয়, পার্কিং খোঁজার জন্য। আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। এটা আমরা উইকডেতে এসছি শুধু, তার ওপর এখনও সামার সিজন পুরোপুরি শুরু হয়নি। তাতেই পার্কিংয়ের অবস্থা খুব প্রচণ্ড টাইট। কারণ চারিদিকে আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই, চারিদিকে ভর্তি। আর এই যে গাড়িগুলো আমার পেছন থেকে ঘোরাঘুরি করছে, এই কিছুক্ষণ আগে অবধি আমাদেরও এরকম গাড়িদের মতনই অবস্থা ছিল। গোল 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 ঘুরে ঘুরে মোটামুটি 1-1.5 ঘন্টা আমরা খালি পার্কিংয়ে ঘুরেছি। দিয়ে যেখানে পৌঁছানোর কথা ছিল আমাদের 12:30, এখন বাজে 1:30। মানে পার্কিং খুঁজতে আমাদের 1 ঘন্টা লেগেছে। কিন্তু ফাইনালি ওই পাওয়া গেছে, এটাই যা। আসলে পার্কটা অনেক বড়, যেখানে সেখানে পার্কিং করলেও চলবে না, কারণ যেখানে যেতে চাইছি সেখানে তো হেঁটে আসতে হবে আমাদেরকে। শাটল সার্ভিস আছে, কিন্তু শাটলের যে পয়েন্ট আছে সেখানে অবধি আসতে হবে। তো এমন একটা পার্কিং এরিয়াতে দেখতে হবে যার সামনে শাটল স্টপ আছে। তো এই মুহূর্তে এখন আমরা আমাদের ফেভারেবল সেরকম একটা জায়গাতে পেয়েছি। দেখা যাক, শুরু করি আমাদের যাত্রা। তবে মানতেই হবে এই পার্কিং এমনি ফুল নয়। ব্যাকগ্রাউন্ডে নিশ্চয়ই দেখছেন চারিদিকটা এরকম পাহাড় দিয়ে ঘেরা, মাঝখানটা ভ্যালি এরিয়া। আর এটা বোধহয় এখানকার সবথেকে বড় পার্কিং লট বোধহয়, না এটা? হ্যাঁ, বেশ বড়। আর কিন্তু একটা কি আমরা সুবিধা হলো, আমরা যেই জায়গাটা দেখতে আসছি তার বেস অবধি আমরা গাড়িটা নিয়ে আসতে পেরেছি। যা অবস্থা মনে হয়েছিল আরেকটু হলে এখান থেকে বেরিয়ে গিয়ে অন্য কোথাও রাখতে যাচ্ছিলাম, কিন্তু সেটা দরকার পড়লো না থ্যাঙ্কফুলি। চলুন বাকিটা রেডি হয়ে যখন স্টার্ট করবো ট্রেকটা, তারপরে দেখা করছি। তো আমরা রেডি, সব কিছু নেওয়া হয়ে গেছে। এরপরে জাস্ট একটা হাইক আছে, ভালো হাইক, সেটা যেতে যেতে বলবো যে কি ব্যাপারটা। বেসিক্যালি আমরা একটা ওয়াটারফলের তলা থেকে শুরু করে ওয়াটারফলের একদম টপ অবধি যাব। চলুন কতক্ষণ কি লাগে, কতটা পারি না পারি, কতটা হাঁপাই আর কতটা এনজয় করি দেখতে পাবেন, সঙ্গে থাকুন। একটা জিনিস যেটা আমরা ভুল করেছি আজকে, সকালটা একটু দেরিতে শুরু করেছি এবং এখন বাজে হচ্ছে দুপুর 2টো। এখান থেকে একটা শাটল ধরে যেতে হবে একটা জায়গা, সেইখান থেকে ট্রেলটা স্টার্ট। আসলে সামার পড়তেই খুব বিজি হয়ে গেছে আর কি পার্কটা, এবং আমরা ভাবলাম যে আমরা 1 সপ্তাহ আর্লি এসেছি, সেটা নয়। পিক সিজন হ্যাজ স্টার্টেড। জুন মাস পড়তেই শুরু করে দিয়েছে লোকজন বেরিয়ে, এবং যতটা রিল্যাক্সড ওয়েতে স্টার্ট করছিলাম, হ্যাঁ এবার একটু চাপ খাচ্ছি। ভাগ্যিস 2 দিন রেখেছিলাম আমরা, তো আজকে যা মিস করব, যেগুলো আমরা করতে পারবো না, সেগুলো কালকে ভোরবেলা স্টার্ট করে দিতে হবে। কালকে ভোরবেলা হোটেলটা ছেড়ে চলে আসতে হবে এখানে। ঠিক আছে, চলুন। এই যে এগুলো সব শাটল পয়েন্ট, এখানে একটা, ওইখানে একটা,
তো এই শাটলগুলো কোথায় যাবে, কোথাকার কি শাটল এখানে লেখা। এবার চেক করতে হবে আমরা ঠিক দিকে আছি কি না, আমরা ওই দিকে যাবো। প্রকৃতির মাঝখানে আমরা এসেছি নাকি আমাদের মাঝখানে প্রকৃতি এসে পড়েছে বোঝা মুশকিল। আমাদেরও আর দোষ কি, গল্পটা শেষ অবধি দেখলে আপনারাও বুঝবেন। এ যেন গুপ্তধনের মতন, একবার একে দেখলে মানুষ একে বারবার পেতে চাইবে। আমাদের মানুষের সাধারণ প্রবৃত্তিই হলো অধিকার জমানো, এবং সেটা করতে গিয়ে আমরা প্রকৃতির ক্ষতি করেছি বারংবার। তার উদাহরণ আপনাদেরকে আগের পর্বতেও দেখালাম। তাই এই সৌন্দর্যকে বাঁচিয়ে রাখা হলো আজকে আমাদের কাছে সবথেকে বড় একটা চ্যালেঞ্জ, এবং সেটার সূত্রপাত কোথা থেকে সেই গল্প বলবো এরপর। বেশিক্ষণ নয় আর কি, পৌঁছে গেছি। আসলে এই এরিয়াটাতে কোনো কার অ্যালাউ করছে না, হ্যাঁ, আদার দ্যান দেয়ার ওন। পেছনে পাহাড়টা কি দেখা যাচ্ছে আমি জানি না। আমেরিকায় যতগুলো ন্যাশনাল পার্ক আছে তার মধ্যে 7-8টা মাত্র আপনাদের সঙ্গে নিয়ে ঘুরতে পেরেছি। এই প্রত্যেকটি ন্যাশনাল পার্কের কনসেপ্টের সূত্রপাত হলো এই ইয়োসেমিতি ভ্যালি থেকেই। অনেকেই বলবেন ভুল বলছি, কিন্তু কিছুটা ভুল বললেও পুরোপুরি নয়। আসলে আমেরিকার প্রথম ন্যাশনাল পার্ক হিসেবে স্বীকৃতি পেয়েছে ইয়েলোস্টোন ন্যাশনাল পার্ক, কিন্তু এই প্রিজার্ভেশন আর কনজারভেশনের গোটা আইডিয়াটা শুরু হয়েছিল এই ইয়োসেমিতি থেকেই। গল্পটা জানতে গেলে পিছিয়ে যেতে হয় সাল 1864-তে। আমেরিকায় তখন সিভিল ওয়ারের সময়। তখনকার প্রেসিডেন্ট অ্যাব্রাহাম লিঙ্কন এই জায়গাগুলো সংরক্ষণ করার জন্য একটি অ্যাক্ট সাইন করেন, এবং এখান থেকেই গোটা আমেরিকায় ন্যাশনাল পার্ক কনসেপ্টের জন্ম হয়। ব্ল্যাক বিয়ার্স আছে, চলো ভাল্লুক দেখবো চলো। এই পার্কেই আছে নর্থ আমেরিকার সবথেকে বড় ওয়াটারফল, দ্য ইয়োসেমিতি ফলস, যার উচ্চতা প্রায় 2500 ফুট। তবে একে রেখে দিলাম আমাদের পরের গল্পের জন্য। আসলে এ একা নয়, এখানে বোধহয় অলিতে গলিতে ওয়াটারফল। 2-3টে তো আমরা আস্তে আস্তেই দেখে ফেললাম। কিছু কিছু ওয়াটারফলস চোখের সামনে এলেও কিছু থাকে প্রকৃতির আড়ালে, আর সেগুলোকে দেখতে গেলে খাটতে হয় প্রচুর। তবে সুন্দর জিনিস লুকিয়ে রাখাই ভালো। আমরা যা সহজে পেয়েছি তাকেই অবহেলা করেছি। তাই যারা খেটে পাহাড় চড়বে তারাই দেখতে পাবে। আমরাও সেদিকেই এগোবো, চলুন সঙ্গে। চড়াই স্টার্ট। বেসিক্যালি ভ্যালির বেসটা ছেড়ে এবার ওপরের দিকে উঠছি। এই ইয়োসেমিতি ন্যাশনাল পার্ক হলো আমেরিকার 63টি ন্যাশনাল পার্কের মধ্যে 3য়তম। বেশ ভালোই চড়াই। যেমন আগেই বললাম, ইয়োসেমিতি প্রথম কনজার্ভড ল্যান্ড হলেও ফার্স্ট ন্যাশনাল পার্কের স্বীকৃতি পায় ইয়েলোস্টোন সাল 1872-এ, যেটা আমাদের সঙ্গে আপনারা আগের বছরের সামার সিরিজেই দেখলেন। ওইখানে ট্রেক করে ওঠা যায়, ওইখান থেকে গিজারটাকে ভিউ করা যায়। ওটা তো মারাত্মক লাগবে। হ্যাঁ, ওটা ট্রেল আছে। আমরা যাবো? হ্যাঁ। সেকেন্ড ন্যাশনাল পার্ক হয় সেকুয়া ন্যাশনাল পার্ক সাল 1890-তে, যেটা আপনারা এই সিরিজের আগের পর্বে দেখলেন। ডাইনোসরের গাছ মনে হচ্ছে। This is huge. One of a kind, ছবিতে সত্যি জায়েন্ট, মানে মনে হচ্ছে এটা জায়েন্টের সামনে লিলিপুট। বাপরে বাপ, এইটাও। আর আজকে এবং পরের পর্বে দুটো মিলিয়ে দেখতে চলেছেন আমেরিকার 3rd ন্যাশনাল পার্ক, দ্য ইয়োসেমিতি ন্যাশনাল পার্ক। বোধহয় আমেরিকার সবচেয়ে সুন্দর ন্যাশনাল পার্কগুলির মধ্যে একটি। ওইখানে একটা ফলস, ওই ফলসটার আস্তে 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 দেখেছি আমরা। ওই দেখ, উঁচু চড়েই যাচ্ছি, আর নামার সময় তো আরো পা ব্যথা হবে। ওখানটা কি বস। এটা অনেকটা ওঠা, কতটা স্টিপ বোঝাতে পারছি না আসলে। এই দেখুন,
ব্যাপারটা এরকম স্লোপিং, এরকম এইভাবে যাচ্ছে। আর সুস্মিতা ওখানে বসে ল্যাপ খাচ্ছে। ওয়াটারফল অবধি যেতে একটু সময় লাগবে, তাই আপনাদের কিছু তথ্য দিতে যাই। এই যে এতগুলো মানুষ দেখছেন, একে তেমন ভিড় বলা যায় না। শুনে অবাক হবেন যে এই পার্ক এতটাই বিখ্যাত যে প্রত্যেক বছর প্রায় 40 লক্ষ মানুষ এই জায়গাটা দেখতে আসে দেশ বিদেশ থেকে। এবং সেটার কারণ আমরাও এসে বুঝেছি। এতদিন ছবিতে দেখে থাকলেও চোখে দেখার অভিজ্ঞতা অতুলনীয়। আশা করি আপনারাও একমত হবেন। তবে এই পার্কটাকে একটা ভিজিটে পুরো দেখা সম্ভব নয়। যদি এরিয়া ওয়াইজ বলতে হয় তাহলে আইডিয়ার জন্য বলি, 3টে নিউ ইয়র্ক সিটিকে মিলিয়ে এরিয়া যতটা, এই পার্কটার এরিয়া ততটা। কিন্তু প্রত্যেক জায়গায় আমাদের যাওয়ার পারমিশন নেই। আমরা যা দেখি সেটা মাত্র 5% অফ দ্য এন্টায়ার পার্ক। বাকি 95% আমাদের অত্যাচার থেকে বাইরে রাখা হয়েছে। এখানকার টেম্পারেচারও বেশ ফ্লাকচুয়েটিং। যেমন ধরুন, এই সময় পার্কের লোয়ার রিজন মানে ভ্যালি এরিয়াতে গরম। যেমন যেমন আমরা উপরে উঠব, টেম্পারেচার কমতে থাকবে। কিছু কিছু জায়গাতে তো গরমকালেও ফ্রিজিং টেম্পারেচার থাকে, কিন্তু ওই জায়গায় আমাদের ফিটনেস নিয়ে পৌঁছানো যাবে না। খাইগুলো দেখেছেন? যারা রক ক্লাইম্বিং জানে তাদের পক্ষেই সম্ভব। আমরা সেখানে চুনোপুটি। Also, he'll be so tired by then. Yeah. I mean, I have no doubt. আমরা 1 মিনিট করে চলছি আর 2 মিনিট করে বসছি। কিছু করার নেই, প্রচণ্ড স্লিপ। মোটামুটি ওই ছোটোবেলা স্লিপ চড়তাম, ওই স্লিপ চড়ার মতন কনস্ট্যান্ট স্লিপটা চড়েই যাচ্ছে, শেষ আর হচ্ছে না। আমরা এই বেস অফ দ্য ফলসটা মিস করে গেলে বুঝতে পারছি না। মনে হচ্ছে যে যেটা করেছিলাম দ্যাট ওয়াজ ভেরি ইজিয়ার। আমার মনে এইখানে একটা খালি বলে রাখি, এই হাইকটা নেটে খুব ইজিভাবে লেখা, মানে ইজি কি মডারেট কিছু বলা নেই। পড়ে মনে হবে হ্যাঁ ডুয়েবল, কিন্তু যাদের লাংস ক্যাপাসিটি কম বা হার্টের কিছু রোগ আছে তারা রিস্ক নিয়ে করবেন কি না আমি তো রেকমেন্ড করবো না। আমি ডাক্তার নিয়ে আমি জানি না, বাট করা উচিত না। আমারই একে তো দ্য এয়ার ইজ থিন ডিউ টু এলিভেশন, তো একটা কনস্ট্যান্ট মানে নিঃশ্বাস নেওয়ার একটা চাপ মনে হচ্ছে। ব্যাগের মধ্যে কিছু খাবার আর জল সঙ্গে নিয়েই উঠছিলাম। আমাদের পেটেন্ট খাবার মুড়ি চানাচুরও ছিল। মাঝে মাঝে ফোনের ব্যাটারির মতন নিজেদের এনার্জি রিচার্জ না করলে রাস্তাতেই সুইচ অফ হয়ে পড়ে থাকতাম। এই সময় আমাদের মধ্যে 2 রকম এক্সটার্নাল ফোর্স কাজ করে। একটা হলো গ্র্যাভিটেশনাল ফোর্স, যেটা আমাদের নিচের দিকে টানছে, ওপরের দিকে যেতে আটকাচ্ছে। আরেকটা হলো মেন্টাল ফোর্স, যেটা এত হাঁপানো সত্ত্বেও একটু একটু করে এগিয়ে নিয়ে যাচ্ছে। এরকম পরিস্থিতিতে জেদ ব্যাপারটা খুব কাজে আসে। কনস্ট্যান্ট লেগে থাকার তাগিদটা অল্প অল্প করে গন্তব্যের দিকে এগিয়ে নিয়ে যায়। যা দেখব বলে ঠিক করেছি, এত দিনের ইচ্ছে নিয়ে এসেছি, সেটাকে না দেখে ফিরে যাওয়া কল্পনাতেও আসে না। কিন্তু কেন আমরা প্রত্যেকটি ক্ষেত্রে এই ইন্থুটা পাই না? কেন সব জায়গায় এই লজিক খাটে না? কারণ নিজেদের ওপর বিশ্বাসটাই কম বলে। এটাও আমরা করতে পারছি কারণ রাস্তার জটিলতা না বুঝে নেমে পড়েছি। এখান থেকে মিস্ট শুরু। এই যদি আগে থেকে খুব কঠিন রাস্তা বলে মাথায় ঢুকে থাকতো, তাহলে জানি না কত দূর তখন মনের জোর নিয়ে আসতো। কি পারবো আর কি না না জেনেই আগে ভয় পেয়ে যাই, চেষ্টাটুকুনিও করার ইচ্ছা থাকে না। এরকম অভিজ্ঞতা কিছুটা হলেও মনের মধ্যে একটা বিশ্বাস যোগায়। এরকম একটি রাস্তা উত্তীর্ণ করে ফেললে বাকি রাস্তাগুলো সোজা মনে হয়। আর একটু খেটে খুঁটে যদি দূর থেকেও গন্তব্যটাকে দেখতে পাওয়া যায়, তাহলে তার অনুভূতি কি হয় সেটা আপনাদের সামনে। বলে বোঝাতে পারবো না কেমন লাগছে। কি রেনকোট লাগবে না?
সেই দিন আমরা নিজেদের চোখে যা দেখছিলাম জানি না তার কতটা অনুভূতি আপনাদের দিতে পারছি। এরকম রাস্তায় ক্যামেরা হাতে নিয়ে যতটা সম্ভব চেষ্টা করেছি। পুরো জলের ছিট আসছে, কিন্তু ঠিক কতটা পারলাম সেটা আপনারা কমেন্ট করে না জানালে আমরা বুঝতে পারবো না। তবে তখন এক্সাইটমেন্টে বললাম ঠিকই যে রেনকোট লাগবে না, কিন্তু একটু এগোতে না এগোতেই যা হলো কিছুক্ষণের মধ্যেই দেখতে পাবেন। যেতে যেতে জলের ছিটেগুলো বাড়তে থাকলো এবং মনে পড়লো আমার ব্যাগে ক্যামেরার লেন্সগুলো আছে। আমি পুরো ভিজে গেলেও ক্ষতি নেই, কিন্তু লেন্সগুলো বাঁচাতে হতো। চলো আমিও পরে নিয়েছি, সুস্মিতাও পরে নিয়েছে। জাদু হয়ে গেছে, জাদু। তাই সেফটির জন্যে এই রেনকোট নিয়ে আসা। লক্ষ্য করে দেখবেন অর্ধেক লোকেরা জামা পরে আসছে আর খালি গায়ে ফিরছে। আকাশের রোদের যা তেজ, ফিরতে ফিরতে জামা কাপড় এমনিই শুকিয়ে যেত। কিন্তু যেমনটা আগেই বললাম, যত ওপরে যাচ্ছি টেম্পারেচার কমছে। না ছিল আমাদের জামা কাপড় ভেজানোর ইচ্ছে, আর না ছিল খালি গায়ে ফেরার কনফিডেন্স। যাই হোক, আমরা ভিজতে ভিজতে ওপরের দিকে এগোতে থাকলাম, আর কিছুক্ষণ পরে সামনে থেকে যা দেখলাম, ভাববেন না এটাই এই রাস্তার শেষ গন্তব্য। যে যত ওপরে যেতে থাকবে তত ভালো তার অভিজ্ঞতা। কিন্তু হ্যাঁ, এভরিথিং কামস অ্যাট এ কস্ট। এই অবধি আসতেই যা খেটেছি, এর ওপরে যেতে তার ডবল খাটনি লাগবে, এবং যে রাজি হবে সে আরও দুটো ফলস দেখার সুযোগ পাবে। কিন্তু কোনোটাই সহজ না। আমরা ভেবেছিলাম অ্যাটলিস্ট এই ফলসের মাথা অবধি পৌঁছাবো। খুব ইচ্ছা ছিল ফলসের মাথা থেকে দৃশ্যটাকে দেখার, কিন্তু আমাদের সময় ফুরিয়ে আসছিল। আসার সময়তে আমাদের অবস্থা তো দেখতেই পেলেন, তাই বুঝতে পারছিলাম না আর কতটা সময় লাগতো আমাদের আরও এগোতে। মনের জোরে করতে পারলেও সময় আমাদের বিরুদ্ধে ছিল। আসলে ভুলটা আমরা প্রথমেই করেছিলাম। সকালে বেরোতে দেরি করলাম, যার ফলে পার্কিং পেতে 1 ঘন্টা নষ্ট হলো, এবং তার খেসারত এখানে এসে দিলাম। একে বলে ক্যাসকেডিং এফেক্ট। ওই সময়তেই মনে হয় যদি আরেকটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠতাম, আরেকটু তাড়াতাড়ি বেরোতাম, তাহলে হয়তো পুরোটাই করে ফেলতাম। আলটিমেটলি আফসোস, এ সাংঘাতিক জিনিস। চাইলে এ আমাদের কনফিডেন্সকে একেবারে ভেঙে দিতে পারে, অথবা ভুলটাকে শুধরাতে পারে। সেটা ডিপেন্ড করবে আমাদেরই পার্সপেক্টিভের ওপর। কিন্তু এখন যেইভাবে লজিক দিয়ে আপনাদের গল্পটা বোঝাচ্ছি, সেই সময় নিজের মনকে মানিয়ে নেওয়াটা খুব একটা সহজ ছিল না। এত দূর আসার পরেও মাথা অবধি না উঠতে পারাটা মেনে নেওয়া খুব একটা সহজ ছিল না। মনের মধ্যে কোথাও না কোথাও একটা খিঁচ ধরেছিল। তাহলে ফাইনালি নিজেকে বোঝালাম কি করে? এটাকে আমরা 2 রকম করে দেখতে পারি। 1, যা পাইনি সেটার কথাই ভেবে, যারা যেতে পারছে তাদের প্রতি হিংসে করে। আর 2, যেটুকুনি পেয়েছি সেটা কি যথেষ্ট ভেবে, সময়ের মধ্যে এত দূরে আসতে পেরেছি সেটাকেও এক রকমের অ্যাকমপ্লিশমেন্ট ধরে। তবেই তো উৎসাহটা বজায় থাকবে, আবার ফিরে আসার তাগিদ লেগে থাকবে। কিন্তু লাইফের প্যারাডক্স কি জানেন? একটু আফসোস দরকার যাতে পরে গিয়ে একই ভুল 2 বার না হয়, আবার একটু সন্তুষ্টিও দরকার যাতে যেটুকুনি পেয়েছি সেটাও যথেষ্ট মনে হয়। 2 দৃষ্টিকোণই সঠিক পরিমাণে থাকলে তবেই এই অভিজ্ঞতা পরে গিয়ে কেউ কাজে লাগাতে পারবে, না হলে আফসোস জিনিসটা সারা জীবন থেকে যাবে। সবার সাথে তাল মিলিয়ে চলতে হয়, আর না হলে পিছিয়ে যেতে হয়।
এই কথা যে বড় হতে হতে কত শুনেছি গুনতে ভুলে গেছি। কিন্তু যেমন সবার ডিএনএ এক নয়, সবার গতিও এক হওয়াটা সম্ভব নয়। নিজেদের গতিতে এগোতে পারলে তবেই অভিজ্ঞতার লাভ আছে। অন্যের গতিতে পেরোতে থাকলে অনেক কিছুই না জানা থেকে যেতে পারে। ভেবে দেখুন একবার, যদি আজকে অন্যের সাথে কম্পিট করতে গিয়ে অন্যের গতিতে যদি চলতাম, হয় খুব তাড়াতাড়ি করতে গিয়ে রাস্তাতেই অজ্ঞান হয়ে যেতাম, আর তা না হলে খুব আস্তে চলতে গিয়ে পৌঁছাতেই পারতাম না। তাই নিজেদের চিন্তাভাবনাকে অ্যাক্টিভ করে নিজেদেরকে বুঝে নেওয়াটা ম্যান্ডেটারি। এটা না করতে পারলে অন্যের গতিতে চলতে গিয়ে হাঁপিয়ে যাওয়াটা স্বাভাবিক। তাই ফেরার সময় আমরা আমাদের নিজেদের মতন করে দিনটা শেষ করলাম। নদীর ধারে বসে আমরা গোটা দিনটায় যা দেখেছি সেটাকে স্মৃতিতে ধরার চেষ্টা করলাম, এবং সেই গল্পই আজ আপনাদের সামনে নিয়ে এলাম। গল্পটা যদি একটুও ভালো লাগে আপনাদের, তাহলে লাইক দিয়ে যেতে ভুলবেন না। এই যাত্রা আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। আমরা ফিরবো এই ক্যালিফোর্নিয়া সিরিজের ৫ম পর্ব নিয়ে খুব শিগগিরই। প্রকৃতির চমৎকার তো সবে শুরু হলো, এখনও এই জায়গায় আরেকটা গোটা দিন বাকি। ক্যালিফোর্নিয়ার জঙ্গলকে ছেড়ে এখনও শহরকে দেখা বাকি। এই গল্পে হয়তো অনেকটা সময় আপনাদের নিয়ে নিলাম, তাই আজ আমরা আসি। দেখা হবে আবার পরের পর্বে। টিল দেন, স্টে হ্যাপি, স্টে সেফ, গুড বাই।